আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। আগামী রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে দুপুরে কমিশন সচিব আখতার হোসেন রোডম্যাপ ঘোষণা করেন। সচিব জানিয়েছেন, সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা প্রকাশ এবং জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন হয়ে যাবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য তারিখকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে গুরুত্বপূর্ণ সংশোধন, সীমানা নির্ধারণ সহ বেশিরভাগ কাজের সময়সীমা নির্ধারণ করেছে ইসি। আমাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন আগামী রমজানের শুরুতে, রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হয়। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি। কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি। মোটামুটিভাবে ধারণা যে আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। সেপ্টেম্বরে রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নির্বাচনী সংস্থাগুলোর সঙ্গে সংলাপ শেষ করে নির্বাচনের সম্ভাব্য পথ পরিক্রমা এগিয়ে নেবে কমিশন। নতুন রাজনৈতিক দল 14 সেপ্টেম্বরে নিবন্ধন, জাতীয় সংসদের সীমানা নির্ধারণ 15 সেপ্টেম্বর ও নির্বাচনের বাজেট প্রণয়ন করা হবে এই মাসের মধ্যে। দেশি বিদেশি পর্যটক, সাংবাদিকদের জন্য নীতিমালা, স্বচ্ছ ব্যালট বাক্স ও ম্যানুয়াল নভেম্বরের মধ্যে তৈরি করা হবে। ভোট গ্রহণের 2 সপ্তাহ আগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হবে। সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে। এরপরই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দফায় দফায় অংশীজনের সঙ্গে বসবে কমিশন। সর্বশেষ ভোট কেন্দ্র স্থাপন ও মালামাল বিতরণের দিকে এগিয়ে যাবে কমিশন। এক্সিস্টিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমাদের বিষয়টা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাওয়া। আপনি আমাকে নির্বাচন সম্পর্কিত যে কার্যক্রম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব বা ওনাদেরকে জিজ্ঞেস করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার যদি আমাদের অংশগ্রহণের বিষয় থেকে থাকে বা আমাদের অংশগ্রহণ কোথায় কতটুকু হতে হবে সেটা আলোচনার সাপেক্ষে। এই সময়ের মধ্যে আইন শৃঙ্খলা ও নির্বাচনী বিধি রক্ষায় নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে ইসি বলে জানান সচিব। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তুষ্টির কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ পিআর পদ্ধতিকে সামনে রেখে আরও একটি রোডম্যাপ দাবি করেছে জামায়াতে ইসলামী। আর এনসিপি বলেছে, জুলাই সনদ চূড়ান্ত হবার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। পৃথক প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে নির্বাচনের তফসিল। নির্বাচন কমিশন ঘোষিত এই রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। না, আমি খুব খুশি। মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে। সব ধরনের মানুষ, নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চাচ্ছি, এভরিবডি। আপনার ইভেন পানের দোকানদার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত, দে ওয়ান্ট দ্যাট দিস ইলেকশন শুড বি ডান ইমিডিয়েটলি। রোডম্যাপকে বিএনপি স্বাগত জানালেও জামায়াতে ইসলামী বলছে, দেশের মানুষ যেন তেন নির্বাচন চায় না। সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ পিআর পদ্ধতির যৌক্তিকতা উল্লেখ করে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে জামায়াত নেতারা পিআরকে সামনে রেখে আরও একটি নির্বাচনী রোডম্যাপ দাবি করেন। পিআর নিয়ে আলোচনা করে আপনি বুঝেন না বললে তো চলবে না। আমরা যারা বুঝি তো তাদেরটা কি হবে, আসেন আলোচনা করে। ইলেকশন কমিশনকে বলবো, পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঠিক করেন। ট্র্যাডিশনালটা করছেন তো, আপত্তি নেই, আপনারা করেন। আমাদের পিআরকে নিয়ে আর একটা করেন। এদিকে বাংলা মোটরের দলীয় কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলন থেকে এনসিপি বলেছে, রোডম্যাপ ঘোষণা ইতিবাচক, তবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে। আমরা আশা করেছিলাম এর নির্বাচনী রোডম্যাপ প্রকাশের পূর্বেই সরকার সংস্কার বিষয়ক পর্যাপ্ত অগ্রগতির রোডম্যাপ প্রকাশ করবে।
কিন্তু আমরা হতাশার সাথে লক্ষ্য করছি অজানা কারণে ঐকমত্য কমিশনের পরবর্তী দফার বৈঠক পেছানো হয়েছে এবং এখনও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয় নির্ধারণ করা হয়নি। এনসিপি বলছে যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত সরকার, আগামীতেও তাই হবে। কোনো অনির্বাচিত সরকারের সংবিধান সংশোধনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেই রাজনৈতিক দল তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমেদ যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদেরকে জনমত যাচাইয়ের আহ্বান জানান। বলেন, আগামী নির্বাচন কিভাবে হবে সেটি দেশের জনগণ নির্ধারণ করবে। যে কোনো সময় যে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা থাকলে সেখানে সংশোধন করতে পারে। সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা। বাংলাদেশেও এটি হয়ে এসেছে, আগামী দিনেও ইনশাআল্লাহ সেটি হবে। কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না। এদিকে রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত শিশু ও তরুণ সম্মেলনে আমির খসরু বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর না করা গেলে দেশের কাজে আসবে না। এতে চাকরির বাজারে বড় পদগুলোর জন্য উচ্চ বেতনে বিদেশ থেকে লোক আনতে হবে। পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? বিশাল পরিবর্তন হয়েছে। মনোজগতের যে পরিবর্তন হয়েছে, যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই। বিএনপির এই নেতা বলেন, দেশের উন্নয়ন ধারণায়ও পরিবর্তন আনা জরুরি। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। পরীক্ষা নিরীক্ষা শেষে রাতে তার বাসায় ফেরার কথা রয়েছে। বৃহস্পতিবার রাত 8:45টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। পরে রাত 8:30টায় তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় নেতাকর্মীরা বেগম জিয়ার গাড়ি ঘিরে বিভিন্ন স্লোগান দেয়। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডায়াবেটিস, আর্থ্রাইটিস, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন থেকে আক্রান্ত রয়েছেন বিএনপি চেয়ারপারসন। শেখ রেহানা, রাদওয়ান, মুজিব সিদ্দিক, ববি ও আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন রাজুকের 3 কর্মকর্তা। রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদনের চিঠি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশের চিঠি এবং আসামিদের মিথ্যা হলফনামা সহ জব্দ তালিকার 44টি নথির বিষয়ে সাক্ষ্য দিয়েছেন তারা। এর আগে সাক্ষ্য গ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানিয়েছেন, প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন। শেখ রেহানা, রাদওয়ান, মুজিব সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক যে হলফনামা দিয়েছিলেন, মিথ্যা হলফনামা, যাদের ঢাকার শহরে প্লট, ফ্ল্যাট, অন্যান্য সম্পত্তি থাকা সত্ত্বেও যে হলফনামা দিয়েছিলেন, ওই হলফনামাটাও জব্দ করা হয়। রাজুকে 3 জন সাক্ষী এসে 3টি মামলায় পৃথক পৃথকভাবে তারা সাক্ষী প্রদান করেছেন। পরবর্তী তারিখ 4 সেপ্টেম্বর 2025 2টা সিজার লিস্টে সাক্ষী আসবে, একটা মন্ত্রণালয় এবং ইনকাম ট্যাক্স অফিসের সাক্ষী আসবে। কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পে 686 কোটি টাকার দুর্নীতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ দুদক ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ের সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রাজধানীর দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য জানিয়েছেন। বাকি 3 আসামিরা হলেন সেতু বিভাগের সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী কবির আহমেদ ও সাবেক যুগ্ম সচিব আলিমুদ্দিন আহমেদ। জনাব মোহাম্মদ সাইফুল আলম, প্রাক্তন চেয়ারম্যান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে নেগোসিয়েশন কমিটি নেগোসিয়েশন মূল্য উপেক্ষা করে 585 কোটি 29 লক্ষ টাকা আর্থিক ক্ষতি সাধনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব ওবায়দুল কাদের সাবেক মন্ত্রী দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে উল্লেখ করে ডাকসু, জাকসু এবং রাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত সংবাদ প্রচারিত হচ্ছে, যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে এসব নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতে এই ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হবার সুযোগ নেই। উল্লেখ, ডাকসু নির্বাচনের দিন সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। গত 26 অগস্ট ডাকসু নির্বাচনে ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তাদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা ও গবেষণার মাধ্যমে নিরাপদ ও নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস কার্যকর ডাকসু আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা সহ 10 দফা অঙ্গীকারে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিকে নির্বাচন কমিশন এখনও পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন শিবির, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরাও। নূর হোসেনের রিপোর্ট। লিফলেট হাতে ভোটারদের কাছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এভাবে দিনভর ক্যাম্পাস জুড়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ সহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন ঘিরে নিজেদের 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগের অংশ হিসেবে নতুন হল নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণ, যেন ভর্তির দিন থেকেই প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিত করা সম্ভব হয়। এদিকে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন ছাত্র শিবির, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ সহ বেশ কয়েকটি প্যানেল। আমরা বারবার উদ্বিগ্নতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচন কমিশনের সামগ্রিক তাদের অ্যাক্টিভিটি এবং তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে। মূল সংখ্যাটা মূলত নির্বাচন কমিশনকে নিয়ে। এই নির্বাচন কমিশন ইতিমধ্যে নিরপেক্ষতা হারিয়েছেন। শিক্ষার্থীরা আশঙ্কা করছে আসন্ন ডাকসু নির্বাচন সুষ্ঠু হয় কিনা সেই বিষয়টি নিয়ে। ভোটের দিন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পথে সেনা সদস্যদের উপস্থিতির সিদ্ধান্তের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার আমাদের দরকার নাই তো এখন। তারা তো অলরেডি স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করতেছে বিভিন্ন বাহিনীর সাথে। পরিকল্পনার কথা আমরা বলেছি, যখন আমরা তাদের প্রয়োজন মনে করব সেটা বিশ্ববিদ্যালয়কে আমরা রিকোয়ারমেন্ট দিব, তখন বিশ্ববিদ্যালয় সেটা ব্যবস্থা করব। নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাসও দিয়েছে নির্বাচন কমিশন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ভারত সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যার ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিজিবি। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, অনেক নিরীহ মানুষকে গুলি করেছে বিএসএফ। অবিলম্বে পরিস্থিতির উন্নতি চেয়েছেন তিনি। 4 দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে সীমান্ত হত্যা নিয়ে প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক দাবি করেন, নিজেদের আত্মরক্ষার স্বার্থে ভারতীয় সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলি ছুড়েছে বিএসএফ। নাজিবুর রহমানের রিপোর্ট। 56তম বিজিবি বিএসএফ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছেন ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের মহাপরিচালক। সম্মেলনের শেষ দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন মেনে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাচ্ছে ভারত। দাবি করেন, সীমান্ত হত্যা নয়, বরং নিজেদের দেশের নিরাপত্তা হুমকি মোকাবেলায় মারণাস্ত্র ব্যবহার করছে বিএসএফ। All illegal foreigners, including Bangladeshi nationals, বাংলাদেশি নাগরিক যারা ভুলবশত কিংবা অবৈধভাবে অনুপ্রবেশ করছে তাদেরকে আইন মেনেই আমরা বিজিবির কাছে হস্তান্তর করছি। অনেক অপরাধী রাতের বেলা সীমান্ত অতিক্রম করে, তারা ভারতের নিরাপত্তার জন্য হুমকি। তখন কখনো কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে, যা কাম্য নয়। এ বক্তব্যের জবাবে ভুলবশত সীমান্ত অতিক্রম করা নিরীহ বাংলাদেশিদের উপরও গুলির ঘটনা ঘটছে জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন,
প্রাণহানি এড়িয়ে আইন মেনে বাংলাদেশিদের ফেরত পাঠাতে হবে। অনেক সময় দিনের আলো অনেক নিরীহ নাগরিক সীমান্ত অতিক্রম করছে ভুলবশত, সেক্ষেত্রে তাদের উপর গুলি চালাচ্ছে বিএসএফ। এসব বিষয় আমরা বৈঠকে গুরুত্বের সাথে তুলে ধরেছি। অনেক হত্যাকাণ্ড হয়েছে যেগুলো চাইলে এড়ানো যেত। শেখ হাসিনা সরকার পতনে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর সম্পর্কে কোনো প্রভাব পড়েনি বলেও দাবি করেন বিজিবি মহাপরিচালক। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান কমপ্লিট শাটডাউন অফ ইঞ্জিনিয়ার্স বলবৎ রাখার ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলমকে চাকরি থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন তারা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের সভাপতি ওয়ালিউল্লাহ। এর আগে সন্ধ্যায় বুয়েটের শহীদ মিনার থেকে ডিএমপির কার্যালয় অভিমুখে এক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি মৎস্য ভবন মোড়ে পুলিশি বাধার মুখে পড়লে সেখানেই সড়ক অবরোধ করে দাবি দেওয়ার পক্ষে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরবর্তীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। ওয়ালিউল্লাহ বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা দেশের ক্যাম্পাসগুলোতে কমপ্লিট শাটডাউন চলবে। এ সময় সারা দেশে বিভাগীয় প্রকৌশলী সমাবেশ করে আগামী সপ্তাহে জাতীয় সমাবেশ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত কমিটির পুনর্গঠন করে প্রকৌশল শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে হবে বলেও দাবি জানায় প্রকৌশল অধিকার আন্দোলন। 12 ঘন্টার মধ্যে আমাদেরকে যে কমিটমেন্টটা দেওয়া হয়েছে সেই কমিটমেন্টটা যদি তদন্ত কমিটি এবং যারা এখানে দোষী সাব্যস্ত হবে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। ক্যাম্পাসগুলোতে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলবে। 2 নম্বরে আমাদের সামনের সপ্তাহে সকল বিভাগে প্রকৌশলী বিভাগীয় সমাবেশ সম্পূর্ণ হবে এবং সপ্তাহ শেষে প্রকৌশলীদের একটি জাতীয় সমাবেশ আমরা সম্পন্ন করব। সরকার গুরুত্ব দিয়ে দেখছে ও 1 মাসের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ করা হবে জানিয়ে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের আন্দোলন করে জনদুর্ভোগ না করার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিকেলে সচিবালয়ে জ্বালানি উপদেষ্টার সভাপতিত্বে প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্ত গঠিত কমিটির প্রথম সভা শেষে এসব কথা বলেন তিনি। বৈঠকে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে গণপূর্ত সচিবকে প্রধান করে 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়। সব পক্ষের সমন্বয়ে গঠিত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। আর হঠাৎ করেই 3 দফা 7 দফা বা কোনো খণ্ডিত অংশ মেনে নেয়ার ঘোষণা দেয়া যায় না বলেও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। ঘোষণা দিতে পারি না যে আমি 3 দফা মেনে নিলাম কিংবা 7 দফা মেনে নিলাম কিংবা এখান থেকে 2 দফা মানলাম, এখান থেকে 1 দফা। আমাদের আগে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরেই তো করতে হবে। এর মধ্যে আমরা যে এই যে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কোনো কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান করতে চেষ্টা করব। একটা ওয়ার্কিং গ্রুপ হয়েছে, যারা বিভিন্ন বিষয় দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের একটা প্রতিনিধি দল সকল সময়ে সরকারের আমাদের সাথেও বসতে পারেন, ওয়ার্কিং গ্রুপের সাথেও বসতে পারেন, জনদুর্ভোগের সৃষ্টি যেন না করে। এটা রাতারাতি এতদিনের সমস্যা রাতারাতি সমাধানের বিষয় না, আমাদেরকে 1 মাস সময় দেওয়া হয়েছে। আমরা এই 1 মাস সময়ের মধ্যে সমস্যাগুলো অনুধাবন করে আমাদের যা সুপারিশ তা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে পেশ করব। জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে $1.25 বিলিয়ন বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির 5ম সভায় এই তথ্য জানানো হয়। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার জন্য খসড়া অধ্যাদেশের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এছাড়াও পর্যাপ্ত কার্যক্রম না থাকায় চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখী এই 3টি স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ফকির লালন শাহের তিরোধানের দিনকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বৈঠকে। 167টা রুটিন কর্ম কাজ এবং রিফর্ম কিভাবে
ইমপ্লিমেন্ট হচ্ছে সেগুলো নিয়ে আজকে আবার বিস্তারিত প্রথমেই ক্যাবিনেট মিটিংয়ের প্রথমেই এই বিষয়ে আলোচনা হয়েছে এবং মিটিংয়ে বলা হয় যে মোট রিফর্মের মোট 48টা প্রপোজাল বাস্তবায়িত হয়েছে। যতগুলো বাস্তবায়ন হয়েছে একটা বড় একটা আপনাদেরকে আমরা পাঠাবো, প্রত্যেকটা প্রস্তাব আপনারা দেখবেন যে কিভাবে কি বাস্তবায়ন হয়েছে। গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে জয়দেবপুর ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যা 6:45টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক নাদিরুজ্জামান জানিয়েছেন, যমুনা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ময়মনসিংহের তারকান্দা যাচ্ছিল। ট্রেনটি রাজেন্দ্রপুর রেল স্টেশনে পৌঁছলে ইঞ্জিনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। এতে জয়দেবপুর ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের বগিটি লাইনে তোলার চেষ্টা করছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে হত্যা করাই ছিল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের মূল উদ্দেশ্য। বুধবার এনটিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক এই অভিযোগ করেন। এনটিভির উত্তর আমেরিকা ব্যুরো চিফ ফরিদ আলম জানাচ্ছেন বিস্তারিত। গত রোববার কুইন্সের বাংলাদেশ কনস্যুলেটে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম যখন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির একটি অনুষ্ঠানে হাজির হন, বাইরে তখন আওয়ামী লীগ সমর্থকদের উন্মত্ত তাণ্ডব চলছিল। প্রতিবাদ সমাবেশের পরিবর্তে তারা হামলা চালায় কনস্যুলেটের প্রধান ফটকে। উদ্দেশ্য ছিল গেট ভেঙে কনস্যুলেটে ঢুকে উপদেষ্টা মাহফুজ আলমকে হত্যা করা, কিন্তু বিপুল সংখ্যক পুলিশের বাধা দানে সেটা সম্ভব হয়নি। এ তথ্য জানান খোদ কনসাল জেনারেল মোজাম্মেল হক। দরজা ভেঙে দিয়েছে এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে ছিল, যেভাবে খুঁজছিলেন আমাদের মাননীয় উপদেষ্টাকে, উদ্দেশ্যটা ছিল হত্যার উদ্দেশ্যে আসলে এই ধরনের ওনারা হামলা চালিয়েছিলেন। এনওআইপিডি পুলিশ ডিপার্টমেন্ট, এনওআইপিডি পুলিশ ডিপার্টমেন্ট যে কমিশনার, তাকে আমরা চিঠি দিয়েছি, উনি অ্যাকনলেজ করেছেন। তারা এটা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবেন যারা এইসব ঘটনার সাথে জড়িত। এই ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সহ অন্তত 30-40 জনের ভিডিও ফুটেজ আইন প্রয়োগকারী সংস্থার কাছে দেয়া হয়েছে। ভিডিওতে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি 8 জনের নাম সহ আমরা মোট 30-40 জনের নাম আমরা দিনে 40 জনের কথা উল্লেখ করে আমরা অভিযোগ দায়ের করেছি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, এরপরে ওনার ওয়াইফ ছিলেন, সেক্রেটারি ছিলেন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের ফরমার সেক্রেটারি ছিলেন, আর অনেকেই ছিলেন, আমরা নামগুলো দিয়েছি। হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও কনস্যুলেটকে আশ্বস্ত করেছে পররাষ্ট্র দপ্তর ও পুলিশ ডিপার্টমেন্ট। এদিকে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর অনেকেই গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডস সিরিজে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে এশিয়া কাপের আগে দারুণ একটি প্রস্তুতি হবে বলে আশাবাদী লিটন দাস। সংযুক্ত আরব আমিরাতে নিজেদের মানিয়ে নিতে সিলেটের কন্ডিশনটা ভালো কাজে আসবে বলে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক। অন্যদিকে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ জয়ে আশাবাদী ডাচ অধিনায়ক। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় মমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা এশিয়া কাপের প্রস্তুতিতে দারুণ একটা মঞ্চ হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য, যদি প্রত্যাশা অনুযায়ী নিজেদের মেলে ধরতে পারে লিটন দাসের দল। সবশেষ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় স্বস্তি থাকলেও পূর্ণতা মেলেনি লো স্কোরিং সিরিজে। ভালো উইকেট পাওয়ায় সেই তেষ্টা ডাচদের বিপক্ষে মেটাতে চান লিটন দাস। বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য, বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনই ওখানে থাকার চান্স বেশি। সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য। খুবই ভালো উইকেট, ব্যাটিং বোলিং বোথ সাইডের জন্য খুব ভালো হবে এবং একটা আইডিয়াল ক্রিকেট ম্যাচের জন্য যেরকম উইকেট হওয়া উচিত আমার মনে হয় এটাই আশা করবো আমরা, এখানে সেটাই পাওয়া যাবে। টি-20তে ব্যাটিংটাই বড় দুশ্চিন্তা দলের জন্য। পাওয়ার হিটিং কোচের অধীনে প্রশিক্ষণটা কেমন হলো তা খেলার মাঠেই পরখ করে দেখতে চান বাংলাদেশের অধিনায়ক। তবে বড় স্কোরের দিকেই লক্ষ্য লিটনের। দেখেন কেউ আসে তো 2-3 দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবে না, বাট
তার কিছু থট প্রসেস ছিল প্র্যাকটিসের, যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে। আমরা কাজ করেছি, দেখা যাক বাদ বাকিটা। এখনও তো ম্যাচ খেলিনি, সে আসার পরে আমাদের একটা ম্যাচও হয়নি। সো নেদারল্যান্ডের সিরিজ দিয়েই দেখা যাবে যে বাংলাদেশ টিম এখান থেকে কতখানি ডেভেলপ করেছে। এদিকে প্রথমবারের মতো আসা বাংলাদেশ সফরটা স্মরণীয় করে রাখতে চায় নেদারল্যান্ডস। কঠিন হলেও স্বাগতিকদের হারানোর সামর্থ্য তাদের আছে বলে জানালেন ডাচ অধিনায়ক। আমরা বিশ্বাস করি সিরিজ জিততে পারবো। প্রতিটি সিরিজে জেতার জন্যই খেলি। আমরা আশা করি ভালো ক্রিকেট খেলবো। যদি যথেষ্ট ভালো খেলতে পারি তাহলে আমাদের একটা সুযোগ থাকবে। শনিবার সন্ধ্যায় 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে দুদল। মমিনুর রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান বাছাই খেলতে ঢাকা ছাড়ার আগে জাতীয় দলের সঙ্গে কাল প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। ঢাকা ও বাহরাইন মিলিয়ে প্রায় মাস খানেকের ক্যাম্প করেছে যুবারা। কিউবা মিচেলের মতো প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তি দলের শক্তি বৃদ্ধি করেছে বলছেন অধিনায়ক শেখ মোরসালিন। রিপোর্ট করছেন কুশল ইয়াসের। জাতীয় দলের মতো প্রবাসী ফুটবলারদের উপর ভর করে বয়সভিত্তিক এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। কিউবা মিচেল শেষ মুহূর্তে যোগ দিলেও এরই মধ্যে জায়ান আহমেদ ও তানিল শালিকরা দলের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন। প্রায় 1 মাসের ক্যাম্প করার পাশাপাশি বাহরাইনের মতো শক্তিশালী দলের সঙ্গে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে দল। সব মিলিয়ে সন্তুষ্টি প্রকাশ কোচ ও অধিনায়কের। একটা রিয়েলিস্টিক চান্স আমরা মনে করছি যে এবার, কারণ ফার্স্ট ম্যাচটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ভিয়েতনামের সাথে। তো ওই ম্যাচকে আমরা এখন ফোকাস করছি যে এই ম্যাচটা আমাদেরকে পথ দেখাবে। তো ওই ম্যাচটার জন্য আমাদের যে মনোবল বা যে আত্মবিশ্বাস, এটা আমার ধারণা বাহরাইন থেকে আমরা পেয়েছি। আমরা যারা লোকাল আছে তারাও সবাই খুব ভালো। ইভেন কিউবা, তারপরে জায়ান, তারপরে শালিক, ওরাও খুব ভালো। তো আমি মনে করি এটা আমাদের জন্য খুবই একটা পজিটিভ যে আমরা ওরা আসাতে আমরা মেন্টালি বলেন আরও হাই। এদিকে দলের সঙ্গে ভিয়েতনামে যোগ দেবেন এরই মধ্যে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া আরেক প্রবাসী ফাহমিদুল। ওর ক্লাবে একটা প্রবলেম ছিল, ওর ক্লাবটা মানে যে ক্লাবে ছিল সে ওই ক্লাবে থাকবে কি থাকবে না একটা জটিলতা ছিল, এই জন্য আসতে পারে না। ওর তো প্রথম কথা ছিল যে বাংলাদেশ থেকে আমাদের সাথে যাবে, বাট প্রবলেমের জন্য আসতে পারে না। হ্যাঁ, একটু হয়তো ইয়ে হবে, কিন্তু সমস্যা না, ইনশাল্লাহ যে টিম আছে সবাই দিয়ে খেলতে নামবে আর সবারই প্রস্তুতি ভালো। বাছাইয়ে বাংলাদেশ পড়েছে ভিয়েতনামের গ্রুপে, যেখানে 2 প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইয়েমেন। আগামী বছর সৌদি আরবে মাঠে গড়াবে মূল পর্ব। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টার মধ্যে রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।